যেহেতু আপনি সরকারের বাবুল, আপনার কাছেই আসলে সকল প্রশ্ন এসে জমা হয়। ইঞ্জিনিয়ারিং এবং গেল সরকার আপনাদেরকে এক ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, এ ধরনের বক্তব্য, হ্যাঁ, আপনাদের নির্বাচিত করবার ক্ষেত্রে এ ধরনের কথা বারবারই হচ্ছে আমরা বিরোধী দলের কাছ থেকে শুনে আসি। দেখুন, প্রথম কথা হচ্ছে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিংয়ে ছিল, আমাদের প্রধানমন্ত্রীও এটা বলেছেন। আমার নিজেরটাও আমাকে অনেক ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমাকে লোক রাখতে হয়েছে, কেন্দ্র অফিস খরচ দিতে হয়েছে এবং আমার পোস্টার ছাপাইতে হয়েছে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা ইঞ্জিনিয়ারিং বলছি। ওনারা কি কোন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে অভ্যস্ত, এটি কিন্তু আমরা সরকারি দলের সাথে অভ্যস্ত নয়। কারণ ওনারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে নিয়ে এসেছেন, ওনারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওনারা আপনার সরকারের অংশ হয়েছেন, ওনারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওসি, ডিসি, এসপি, নির্বাচন কমিশনার ট্রান্সফার করেছেন এবং সেটা বিভিন্ন জায়গায় নিয়েছেন। আপনার কথা প্রেক্ষিতে মনে হয় সাইফ মোসাফিজ কিছু একটা বলছেন বোধহয়, আমরা ওনার কথা আসলে শুনতে পাচ্ছি না। ইঞ্জিনিয়ারিং বলছে যে খলিলুর রহমান সাহেব যে ক্রাইটেরিয়াতে আপনাদের মন্ত্রিসভায় আছেন, উনি কোন ক্রাইটেরিয়া আছেন? আমি তো আপনার মুখেও শুনেছি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সালাউদ্দিন ভাই থেকে শুরু করে একদম তাকে ধুয়ে ফেলেছিলেন যে আমেরিকার এজেন্ট, দেশ বিরোধী ষড়যন্ত্র করতে আসছেন, এই সেই। তো সেই লোককে, এবং আপনারা নির্বাচনের আগে এই দুজন ছাত্র উপদেষ্টাকে বারবার বলেছেন এদের সাথে এনসিপির সম্পৃক্ততা আছে, এদেরকে কোনোভাবে এই সময় রাখা যাবে না। কিন্তু ওই সময় থাকা যার আন্ডারে আসলে পুলিশ প্রশাসন থেকে শুরু করতে নিরাপত্তা বিষয়ে যিনি উপদেষ্টা ছিলেন, তার কন্ট্রোলে কিন্তু এই সবগুলো ব্যবস্থাপনা ছিল। তো সেই মানুষটাকেই আপনারা আপনাদের মন্ত্রিসভায় এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন, যার ব্যাকগ্রাউন্ডে আমি জানি না আপনাদের মতো ছাত্র দল বা গুরুত্বপূর্ণ ভাবে বিএনপি রাজনীতি করে আসছেন কিনা। হয়েছে। আচ্ছা, আমি একটু যোগ করতে চাই। সাইফ মোস্তাফিজ এবং হুদা ভাই দুজনকেই, একটা হচ্ছে যে আমরা জুলাই সনদ নিয়ে অঙ্গীকারবদ্ধ দুই দলই বা সবাই, পুরো রাজনৈতিক সমঝোতা হয়েছে। হ্যাঁ, তো রাজনৈতিক সমঝোতাটা বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে, আলোচনা হওয়া উচিত। কিন্তু আজকে দেখুন, আজকে যখন আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করছি, তখন লিবিয়ার সাগরে 11 জন বাঙালি বাংলাদেশের মানুষ লাশ উদ্ধার হয়েছে, লাশ উদ্ধার হয়েছে। আরো কতজন মারা গেছে সেটা জানি না। এবং বলা হয়েছে যে 1 সপ্তাহের বেশি তারা সাগরে ভাসছে, পানি এবং খাবারের অভাবে তারা মারা গেছে। এবং এর 8 জনই সুনামগঞ্জের একটি এলাকার। রাজশাহীতে হামে 11 জন বাচ্চা মারা গেছে। আচ্ছা, দেশে যে ভয়াবহ জ্বালানি সংকট, সরকার স্বীকার করুক আর না করুক, বা সরকারের মন্ত্রীরা যাই বলুক, যে জ্বালানি না পেয়ে ট্রাক চাপা দিয়ে মানে স্টেশনের মেরে ফেলছে। এটা নিয়ে সংসদে আলোচনা হবে না। আমরা জুলাই সনদ তো বাস্তবায়ন 3 দিন পিছানোও যাবে। আলোচনা হওয়া উচিত আজকের জনজীবনের সমস্যা নিয়ে। কিন্তু আমরা জানি না যে কেন সরকারি দল বিরোধী দল তো সরকারকে বেকায়দায় ফেলার জন্য তো এই প্রশ্নগুলো আনা উচিত। কিন্তু তারা শুধু জুলাই সনদ, অবশ্যই জুলাই সনদ গুরুত্বপূর্ণ, কিন্তু আর জুলাই সনদ এখন প্রশ্নটা আসছে কি, যে হয় সমঝোতার মধ্যেই করতে হবে, যে জুলাই সনদ গণভোট কি জাতীয় সংসদের উপরে থাকবে না তার থাকবে। এখন একটা আর একটার অধীনে থাকবে না, দুইটারই সমান্তরাল। বিএনপি কিন্তু এ কারণে বলছিল যে গণভোটটা হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচনের পরে, যা অন্যরা মানেনি। ওই একই আবার কথা বলবো যে জাতীয় ঐকমত্য কমিশন যে কোনোভাবে সব পক্ষকে সন্তুষ্ট করতে, যে কোনো পক্ষকেই সন্তুষ্ট করতে পারেনি। এবং আজকে যেটা নির্বাচন নিয়ে প্রশ্ন হচ্ছে যে কে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করেছে, এবং এই ইলেকশন আমরা তো মনে করি অবশ্যই বিগত 3টি নির্বাচনের চেয়ে ভালো নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে। কিন্তু এর ফলাফল নিয়ে যদি সরকারি দল ও বিরোধী দলের মধ্যে এতটা অবিশ্বাস থাকে, তাহলে কিন্তু আমরা এই আগামী 5 বছর এই বিতর্কের আবর্তেই ঘুরতে থাকবো। জনজীবনের যে সমস্যা সেটি উপেক্ষিত থাকবে। অবশ্যই।
শেষ করব। হ্যাঁ অবশ্যই আপনি প্রথম কথা হচ্ছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এরটা তো বললাম, দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটি বিষয় যে প্রশ্ন আসলে আমি বিরোধীদেরকে করেছিলাম সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের জন্য কি আলাদা আসলে কোনো কমিটি করার চিন্তা ভাবনা করছেন আপনারা? হ্যাঁ আজকে সংসদে এটা প্রস্তাব হয়েছে, সংসদে এটা প্রস্তাব হয়েছে যে আমরা এটা করতে পারি। তো সেটা নির্বাচন নিয়ে আমি যেটা বললাম সেটা আপনি তো বুঝেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিরোধী দলের এটা বলবার অধিকার আছে, এটা বলে, এটা ট্রেডিশন, এটা রাজনৈতিক হেকলিং বলতে পারেন, আবার রাজনৈতিক একটা রাজনৈতিক কথাও বলতে পারে, এটা বলার জন্য বলা বলতে পারে, রাজনীতিবিদদের এটা বলবার অধিকার আছে। শেখ হাসিনা একসময় বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে 90-এর নির্বাচনে, কাজেই যারা হেরে যান তারা এটা বলেন, এটা বাংলাদেশের রাজনীতির অংশ। তারা বাংলাদেশের রাজনীতি তথাকথিত রাজনীতি থেকে বের হয়ে আসতে চান, কিন্তু সুযোগ মতো সেই ট্রেডিশনগুলোকে আবার কাজেও লাগান। এক, দুই নম্বর হচ্ছে যে আপনার যে আইনের প্রশ্নে যেটা, এটা কিন্তু কথাটা যেটা সৌরভ ভাই বলেছেন এটাই বিএনপির কথা, যে এইটাকে আমরা কি করে আইনের মধ্যে আনতে পারি। বিএনপি জুলাই সনদকে ধারণ করে, জুলাইকে ধারণ করে, এবং এই কারণেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদের প্রত্যেকটা অক্ষর দাড়ি, কমা, সেমিকোলন সহ আমরা পালন করব, এটা বিএনপি জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এখন এটা কিভাবে, এটাকে আমাকে ইনকর্পোরেট করতে হবে। জুলাই সনদের যে ধারাগুলো কনস্টিটিউশনের সাথে জড়িত, যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এটাকে আনতে গেলে, এই গণভোটকে আনতে গেলে, এই জুলাই সনদকে তফসিলে আনতে গেলে আমাকে সংবিধানের সংশোধন করতে হবে। সেইটা করতে গেলে, সংবিধানের যে কোনো সংশোধন করতে গেলে এটা সংসদে আমাদের এটা আলোচনা করতে হবে। আলোচনা করে সংসদের মাধ্যমে এখানে এটা ইনকর্পোরেট করতে হবে, মানে বিল আকারে উপস্থাপন, বিল আকারে উপস্থাপন করতে হবে। তার মানে আপনারা এটা স্বীকার করছেন না যে 180 দিনের মধ্যে আইন পাস হোক বা না হোক জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা আপনারা জুলাই স্বীকার সনদ করছেন? তো বাস্তবায়ন আমরা করব, তো না হলে আমরা সাইন করেছি কেন? না, কিন্তু সাংবিধানিক আদেশে আছে যে এটি 180 দিনের মধ্যে এই পার্লামেন্ট যদি অনুমোদন নাও করে তাহলে জুলাই সনদ যা যা আছে সব বাস্তবায়ন হবে। আরো একটা কথা আছে এখানে, যে যারা নির্বাচনে ইস্তেহার দিবে এবং সেই ইস্তেহারের ভিত্তিতে যারা বা দায়িত্ব পাবে, লাস্টের কলাম তো সেইটাই, এবং বিএনপি কিন্তু 51% পেয়েছে। কাজে বিএনপি যেটা স্বাক্ষর করেছে সেটাকে বিএনপি সংবিধানে ইনকর্পোরেট করে। সাইফ মুস্তাফিজ কিভাবে এটা নিয়ে? আমি যেটা বলছিলাম যে ভাইরা যে বারবার বলছে যে জনগণই আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে। এখানে 12 ফেব্রুয়ারিতে জনগণ দুই ধরনের ম্যান্ডেট দিয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট ম্যান্ডেট গণভোট, আর একটা হচ্ছে যে প্রতিনিধিত্ব। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে বললেন ইঞ্জিনিয়ারিং এর কথা, তাহলে কি হচ্ছে যে আমি শেষ করি তারপর একটু বলেন। মানে জনগণ আপনাদের সংসদে আইন বানানোর ম্যান্ডেট দিয়েছে, আপনারা জনগণের প্রতিনিধি, আপনাদের সেই প্রতিনিধিত্বশীল সেই ম্যান্ডেট। আর গণভোটের মাধ্যমে সংবিধানে মৌলিক পরিবর্তনের ম্যান্ডেট জনগণ নিজের কাছেই রেখেছে। এটা জনগণের সরাসরি ম্যান্ডেট। আপনাদের প্রাপ্ত ভোটের চেয়ে অন্তত 20% বেশি ভোট জুলাই সনদ ও আদেশের পক্ষে রয়েছে। এর অর্থ হচ্ছে জনগণ বলেছে জুলাই সনদ বাস্তবায়নের আদেশে বর্ণিত পদ্ধতিতে সংস্কার পরিষদ গঠন করে সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হবে। এটা মানে জনগণের ডিরেক্ট ম্যান্ডেট। সো এইটা নিয়ে যদি আমি তো বললাম যে আপনারা চাইলে সংবিধানের অনেক জায়গা থেকে অনেক রকম করে দেখাতে পারেন। আমি জানি না যে সংবিধান সংস্কার বিষয়ক যে পরিষদ, এটা কোন সংবিধানে আগে থেকে অন্তর্ভুক্ত থাকে কিনা আমাকে এটা আপনারা জানাতে পারেন, আমি এটা এই বিষয়ে জানতে চাই। এটা সংবিধান সংস্কার বিষয়ক পরিষদ কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। এবং আপনারা যেই কথাটা এখন বলছেন, এটা আমি বারবার এটাই বলছি যে আপনাদের যদি এই মাইন্ডসেটটা থাকতো, এটা আপনারা তো ইলেকশনের আগে ক্লিয়ার করে দিতে পারতেন। এই কথাগুলো এখন আপনারা যেই মতামতগুলো দিচ্ছেন, আপনি বাবুল ভাই যেটা বলছেন বা সালাউদ্দিন ভাইয়ের যে ওপিনিয়নটা দিচ্ছেন, আপনারা আগে থেকে ক্লিয়ার করে ফেললে তো এটা আরো সুন্দর হতো। আপনি এখন জনগণের ম্যান্ডেট নিয়ে ইলেকশনের পরে যদি এগুলো বলেন, সেটা তো আসলে খুবই দুঃখজনক। এবং তারেক রহমান সাহেব আগে যেভাবে গণভোটের জন্য হ্যাঁ ভোটের ক্যাম্পেইন বলেছেন, মানে আপনাদের জুলাই সনদ একরকম আর সারা মানুষের জুলাই সনদ বা জুলাইয়ের জায়গাটা একরকম। এটা তো আসলে খুবই সাংঘর্ষিক হচ্ছে আপনাদের নিজেদের কথার সাথে। আর হচ্ছে
আপনারা যে বারবার বলছেন যে আসলে 2/3 মেজরিটি নিয়ে আমরা আসছি, পিপল আমাদেরকে ডিসাইড করতে দিছে, এরকম পিপল 2/3 না, অলমোস্ট ফুল ম্যান্ডেট হচ্ছে যে আওয়ামী লীগকে অনেকবার দিয়েছে। তো তাদের পরিণতি তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের এখন অবস্থান কোথায়? দিল্লিতে অবস্থান করছে কেউ কেউ, বিভিন্ন দেশে। তো সেই জায়গাটাও আমি আশা করবো যে আপনারা ভুলবেন না, কারণ ক্ষমতার মোহে এবং এই 2/3 মেজরিটির মোহে আপনারা এখন যে ধরাকে সরা জ্ঞান করতে যাচ্ছেন, এটা খুবই আনফরচুনেট। ধরাকে সরা জ্ঞান, ক্ষমতার মোহ। আরেকটা ব্যাপার যেটা ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে এই যে বর্তমানে যে তেলের সংকট, তারপরে আমাদের যে প্রবাসী ভাইয়েরা হচ্ছে মারা গিয়েছেন, এই বিষয়গুলো তো অবশ্যই সংসদে আসা উচিত, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সংসদে কথা বলার ফ্লোরই খুব কম পাচ্ছে বিরোধী দল, এবং যতটুকু পাচ্ছে সরকার দল তার মধ্যে অলমোস্ট মেজরিটি টাইম হচ্ছে যে তারেক রহমানকে নিয়ে বন্দনা করতে দেখা যাচ্ছে। ফাইন, তাদের দলীয় নেতা বা তাদের সংগ্রামের জায়গা থেকে এটা হতেই পারে, কিন্তু আমার মনে হয় যে সংসদে এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আলোচনা করা উচিত। ঠিক আছে, বলবো আর দরকার লাস্টেরটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে বিএনপির সংসদেরা তারেক রহমানের তেমন কোনোই গুণগান গেয়েছেন বলে আমার দৃষ্টিগোচর হয়নি। তবে আমার এইটি দৃষ্টিগোচর হয়েছে, বিরোধী দলের বেঞ্চ থেকে কোনো এক বিরোধী দলের নেতা 5 মিনিটের মধ্যে 3.5 মিনিট শুধুমাত্র তারেক রহমানের গুণগান গেয়েছেন। এটা আমার খুবই মজা লেগেছে। নাম্বার 1। নাম্বার 2, কুড়িগ্রামের কোনো একজন, আমি নামটা ভুলে গেছি। নাম্বার 2 হচ্ছে যে আমরা গুণগান গাইলেও তারেক রহমান প্রধানমন্ত্রীর ছেলে, প্রেসিডেন্টের ছেলে, স্বাধীনতার ঘটনার ছেলে, বিএনপির চেয়ারম্যান এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী। কাজেই আমাদের গুণগানের অপেক্ষায় থাকেন না উনি, এবং উনি এটা পছন্দও করেন না। বরঞ্চ যারা গুণগান করেন তাদেরকে উনি নেগেটিভ মার্কিংয়ে রাখেন। জামাতের বন্দনা করেন জামাত ইসলামী না এনসিপির? বোধহয় এনসিপি, না জামাতে ইসলাম। না, এনসিপির হতেই পারে না। জামাতে ইসলাম। আপনাদের বেঞ্চ থেকে উনি জামাতে ইসলাম না এনসিপি তো লেখা নাই। এই মুহূর্তে তো আপনারা হচ্ছেন জামাত এনসিপি। কাজেই আমি বলছি ওই টার্মে আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে এনসিপির নন। আমি তো সংসদের বিষয় মোটামুটি ফলো করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে আপনাদের এনসিপিরও দেখলাম আমার নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অনেকক্ষণ মাসুদ বক্তব্য দিলেন, হাতিয়ার এমপি মাসুদ মহোদয়। তো যাই হোক, ওইটা আপনি বলেছেন, আমি বললাম এটা 2। যেটা আপনি বললেন যে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, কাউন্ট করছে না, গণনা করছে না, বিএনপি এটি কোনোদিনও মনে করে না। বিএনপি মনে করে যে কোনো সময় জনগণ যে কোনো মুহূর্তে তার মতামত দিবে, এবং সেই মতামত বিএনপিকে কাউন্ট করে, কারণ বিএনপি জনগণেরই দল, জনগণের কাছে ফেরত যেতে হবে। বিএনপি এটি ভালো করে, বরঞ্চ বিএনপি যে কাজগুলো করছে আপনি দেখুন না, রাজশাহী মেডিকেল কলেজে 13 জন শিশু হামে মারা গেছেন, 11 জন শিশু। প্রধানমন্ত্রী বলছেন ব্যবস্থা নিতে, এবং এটার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন উনি। তারপর কি স্বাস্থ্যমন্ত্রী, উনি 20টা ভেন্টিলেটর বিভিন্ন জায়গা থেকে উনি ম্যানেজ করেছেন। আমাদের স্বাস্থ্য এর বাজেট 0 করে রেখে গেছেন, স্বাস্থ্যতে কোনো পয়সা নেই, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী প্রচুর পরিশ্রম করে সেই জিনিসটা 20টা ভেন্টিলেটর অলরেডি উনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে, এর মধ্যে 2-1টা কোম্পানির নামও উনি বলেছেন সংসদে, ইনসেপ্টার নাম বলেছেন, তারা 5টা দিয়েছে। সো এভাবে উনি ম্যানেজ করছেন। নাম্বার 2 হচ্ছে যেটি এই মুহূর্তে বাংলাদেশের যেটি সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে তেল। আমরা আশা করি, বিরোধী দল শুরুতে কি বললেন, আমরা ছায়া মন্ত্রণালয় করব, ছায়া সংসদ করব। আমরা কিন্তু আশা করি এই ক্রিয়েটিভ জেনজির ছেলেরা, এই জুলাই যোদ্ধারা আমাদেরকে সহযোগিতা করবে। কিভাবে সহযোগিতা করবে? আমরা এই মুহূর্তে তেলের সোর্সিং কিভাবে করতে পারি, তেলের অল্টারনেটিভ ব্যবহার কিভাবে করতে পারি। তারা শুরু থেকে যে বডি ল্যাঙ্গুয়েজটা সংসদে দেখাচ্ছে, এটা দেশের জন্য ভালো না, আমাদের জন্য ভালো না, তাদের জন্যও ভালো না। আমাদের ভবিষ্যতের প্রজন্মকে আমরা যদি ভালো কিছু দেখাতে চাই, আমাদের সবাই মিলে এই দেশের জন্য কাজ করতে হবে, দেশের জনগণের জন্য যেটা করণীয় সেটা করতে হবে। জুলাই রাজনৈতিক সমঝোতা, জুলাই সেই রাজনৈতিক সমঝোতাকে আমরা আইনে ইনকর্পোরেট করব। এটা বিএনপির প্রতিশ্রুতি, এটা আপনাদেরও প্রতিশ্রুতি। এইটা নিয়ে খামাখা জুলাই করে
এইটাকে যেরকম এক সময় সব কিছুতে মুক্তিযুদ্ধ আসতো, ওই জিনিসটা যেন এরকম না করে আমরা যেন স্বাভাবিকভাবে আগামীতে দেশ গড়ার জন্য আমরা, যেটা সৌরভ ভাই বলেছেন, আমি ওই দিন বলেছিলাম একটা মিটিংয়ে যে আমাদের বিভিন্ন মিশনগুলোর কি কাজ, আমাদের পররাষ্ট্র মিশনগুলোতে আমরা কি করব, নিশ্চয়ই, আমরা কৃষকদেরকে ডিজেল সাপ্লাই দিতে পারছে কিনা, আমাদের এই জিনিসগুলো আমরা চাই সংসদও আসলে এই বিষয়গুলো, সাধারণ মানুষের কথাগুলো প্রতিধ্বনিত হোক এবং আপনারা নিশ্চয়ই সেখানে সাধারণ মানুষের জন্যই কাজ করবেন, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। সাইফ মোস্তাফিজ, আপনাকে আসলে আর আমরা আলোচনায় পাচ্ছি না, অনেক ধন্যবাদ, সময় দিয়েছেন। তবে আলোচনা রয়ে গেল, কারণ সংসদ চলবে, বিরোধী দলের ভূমিকা এবং একই সাথে সরকারি দলের অবস্থান সবকিছু মিলে এই আলোচনার সামনে আগামী দিনগুলোতে আমরা আবারও করব। অনেক ধন্যবাদ।